৩৯তম বিশেষ বিসিএস এর এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা আজ সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি প্রকাশিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কেবল ঢাকা কেন্দ্রে। পরীক্ষার আসন বিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পিএসসি জানায়, সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ পরীক্ষায় মোট আবেদন পড়েছে ৩,১২,০০০-এর কিছু বেশি। ৬৮৩টি শূন্য পদের বিপরীতে গড়ে প্রতি পদে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘদিন ধরে শিক্ষা ক্যাডারে শিক্ষক সংকট থাকায় গত ২১ জুলাই বিশেষ এই বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ে প্রভাষক নেওয়া হবে ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জন। সর্বাধিক শূন্য পদ রয়েছে বাংলা বিভাগে ৬১টি, এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি, দর্শন ও রসায়নে ৩০টি করে পদ অন্যান্য বিভাগে নিয়োগ দেওয়া হবে। দর্শক, ৪৯তম বিশেষ বিসিএস এর সর্বশেষ তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী এস.এম. আরিফ। আরিফ, পরীক্ষা কি শুরু হয়েছে? সর্বশেষ তথ্য আপনার কাছে কি আছে, জানাবেন আমাদের। জি সাবরিনা, পরীক্ষা 10টার দিকে শুরু হয়েছে, সকাল 10টা থেকে, এবং চলবে 12টা পর্যন্ত। 2 ঘন্টা পরীক্ষা, 200 মার্কের পরীক্ষা। এটি বিসিএস, জানেন যে এটি সাধারণ বিসিএস এর মতো বিসিএস না, এটি বিশেষ একটি বিসিএস। সেখানে 200 মার্কের পরীক্ষাটি হয় এমসিকিউ পদ্ধতিতে, লিখিত পরীক্ষা যেটি বলা হয়। তারপর 100 মার্কের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এটি বিশেষ শিক্ষা ক্যাডারে কিন্তু এই বিসিএসটি নেওয়া হয়েছে, 49তম বিশেষ বিসিএস যাকে বলা হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি 683টি পদ, মানে 683 জন যে শিক্ষা ক্যাডার হবেন, সেই 683 জনের বিপরীতে আবেদন করেছে প্রায় 3 লাখের উপরে, 3,12,০০০-এর উপরে এই আবেদন কিন্তু পড়েছে। এবং শিক্ষার্থীরা আমরা দেখেছি সকালে যখন 9:30টার দিকে, 9:30 থেকে কিন্তু আসলে 9:30 আগে থেকেই কিন্তু আসলে শিক্ষার্থীরা হলে প্রবেশ করা শুরু করেছেন এবং আধা ঘন্টা আগে তাদের হলে প্রবেশ করার একটা নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা মেনেই তারা হলে প্রবেশ করেছেন। এবং আমরা ভিতরের পরিবেশটাও অনেকটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত অনেকটাই শান্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছেন, সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। এইখানে অভিভাবকরাও কিন্তু অনেকে আছেন অপেক্ষারত, তাদের সন্তান, কারো ভাই, তারা বোন, তারা কিন্তু পরীক্ষা দিচ্ছেন, সেই অভিভাবকরা কিন্তু অপেক্ষারত আছে। তাদের 2-একজনের সাথে আমরা একটু কথা বলতে চাই যে তাদের যে সন্তানদের যে পরীক্ষা দিচ্ছে, একটু কথা বলতে চাই। আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার মেয়ে পরীক্ষা দিতেছে। আচ্ছা, তাহলে এখন এই যে পরীক্ষা দিচ্ছে, এটা কি প্রথম নাকি আরো আগেও দিয়েছিল? না, দেয়নি, প্রথম পরীক্ষা দিচ্ছে, প্রথম বিসিএস। কেমন প্রিপারেশন ছিল আপনার মেয়ে? আগে তো প্রসেস ছিল না, হঠাৎ করে তার প্রোগ্রাম যে দিবে। শুনছিলেন যে তার মেয়ে প্রথমবারের মতো আজকে এই বিশেষ বিসিএস পরীক্ষাটা দিচ্ছে। আমি একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। কেমন পরিস্থিতি? কেমন? ভালো, সুন্দর মনোরম পরিবেশ, শান্তি শৃঙ্খলা ভালো, পরীক্ষা দিচ্ছে। মানে আপনার মেয়ে তো দীর্ঘদিন ধরেই হয়তো এটা নিয়ে পড়াশোনা করছে, পরীক্ষার জন্য। তো এখন আপনার কি প্রত্যাশা? সে ভালো রেজাল্ট করবে, এটা আমার প্রত্যাশা বাবা হিসেবে। ভালো চলছে, প্রিপারেশনও ভালো ছিল। আচ্ছা, শুনছিলেন যে তার মেয়ে পরীক্ষা দিচ্ছেন, এরকম অভিভাবকরা কিন্তু আসলে এখানে অপেক্ষা করছেন, তাদের যে সন্তানরা তারা পরীক্ষা দিচ্ছেন এবং তারা প্রত্যাশা করছেন যে তাদের সন্তানরা এই বিসিএস পরীক্ষায় ভালো ফল নিয়ে আসুক। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। 49তম বিশেষ বিসিএস পরীক্ষার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. আরিফ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। 100 বছরের পুরানো 35টি ঝুঁকিপূর্ণ ভবন যেন বরিশালের নতুন আতঙ্ক। ক্ষমতার একাধিক পালাবদলে এসব জরাজীর্ণ ভবনের তালিকা হলেও ভাঙতে পারেনি কেউ। সিটি কর্পোরেশনের প্রশাসক এবার সাবেক বিচারপতি ভবন ভেঙেই আশার আলো দিলেন সাধারণের মাঝে। এসব ভবন ঘুরে পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। 58 বর্গ মাইলের নানান ইতিহাস ঐতিহ্যের স্মৃতি বিজড়িত বরিশাল। এক সময়ের ঐতিহ্য বহন করা 100 বছর কিংবা তারও পুরনো ভবনগুলোই এখন ভয়াবহ ঝুঁকিপূর্ণ।
জরাজীর্ণ এসব ভবনের পরগাছাই জানিয়ে দেয় তার শক্তভাবে দাঁড়িয়ে থাকার মেয়াদ শেষ হয়েছে বহু আগে। সে নিজেই এখন একটি বোঝা। এই ভবনগুলো আরো 10-12 বছর আগে থেকেই শুনেছি যে ভেঙে ফেলা হবে, কিন্তু কেন ভাঙা হলো না আমি জানি না। তবে এখন প্রশাসক মহোদয় এটার উদ্যোগ নিয়েছে, সেজন্য তাকে আমি সাধুবাদ জানাই। 2013 সালে বরিশাল সিটি কর্পোরেশন 35টি অতি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রকাশ করলেও একাধিক মেয়র পরিবর্তনে ভাঙতে পারেনি একটি ভবনও। পরিত্যক্ত ভবন, এবং এই ভবনগুলো আসলে সে পরিত্যক্ত অবস্থায় রাখবেন না বলে আমার বিশ্বাস। সেই রেকর্ড ভেঙে জনস্বার্থে বরতলা এলাকার সাবেক এক বিচারপতির ভবনই উচ্ছেদ অভিযান চালিয়ে আলোচনায় এসেছেন বিসিসির প্রশাসক রায়হান কাউসার। সাবেক বিচারপতির ভবন আছে, সেই ভবনটি আমরা উচ্ছেদ অভিযান করেছি, টোটালি অপসারণ করা হয়েছে। এর মাধ্যমে আমরা এই শহরকে মেসেজ দিয়েছি যে যদি আপনারা নিজেরা না করেন তাহলে সিটি কর্পোরেশন জনস্বার্থে উদ্যোগ নিয়ে এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণ করবে। পর্যায়ক্রমে সব ঝুঁকিপূর্ণ ভবনই ভাঙা হবে, তবে না ভাঙলে জরিমানার কথা বলেন প্রশাসক। কেউ কেউ আমাদের মাধ্যমে ভাঙার জন্য আবেদন করেছে, আবার কেউ কেউ নিজেরা ভাঙার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আমরা সিটি কর্পোরেশন থেকে একটা দণ্ড আরোপ করে ভাঙার ব্যবস্থা নিব। গণপূর্ত কর্তৃপক্ষ এসব ভবন পরিদর্শন করে ঝুঁকিপূর্ণর সত্যতা পেয়েছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে। সিটি কর্পোরেশন বা অন্যান্য সংস্থা যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে থাকে, যাচাই বাছাই করে কার্যকরী ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করতে হবে। জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ এসব ভবনগুলো নিজেই এখন বোঝা। দুর্ঘটনা এড়াতে নগরবাসীর নিরাপত্তায় এসব ভবন অপসারণে সিটি কর্পোরেশনের উদ্যোগ কতটা সফল হয় সেটাই দেখার বিষয়। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। ইলিশের উৎপাদন বাড়াতে সারা দেশে সরকার ঘোষিত 22 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। এতে থমকে গেছে জেলেপল্লীর প্রাণ চাঞ্চল্য। নিষেধাজ্ঞার এই সময়ে যারা অলস সময় কাটালেও কেউ কেউ ব্যস্ত হয়ে পড়েছেন জাল ও নৌকা মেরামতে, আবার কেউ বেকার সময় কাটাচ্ছেন ঘরে বসে। অনিশ্চয়তায় রয়েছেন পরবর্তী দিনগুলো নিয়ে। প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ভোলার সবচেয়ে বড় মাছঘাট সামরাজঘাটে গিয়ে দেখা যায় সরকারের দেয়া 22 দিনের নিষেধাজ্ঞায় জেলেরা কেউ জাল সেলাই করছেন, কেউ বা নৌকা মেরামতের কাজে ব্যস্ত। কারণ নিষেধাজ্ঞা শেষে আবার কাঙ্ক্ষিত ইলিশ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। সরকারি যে অনুদান চালপাত এগুলো মনে করেন অরিজিনাল যারা জেলে তারা পায় না, ওই তরের থেকে নেতা তারা বাগুইরা যারা রাজনীতির লোক সম্পৃক্ত তারাই সুবিধাটা ভোগ করে। 6 মাস জাল পায়ে টাকা পাইছি 12,000 টাকা, এ দিয়ে তো সংসার তো ভালো কথা, সার খরচাই হয় নাই, উল্টাই এই কর্ম করি আরো দেনা করা লাগছে। চরফ্যাশন উপজেলায় মোট 44,318 জন নিবন্ধিত জেলে থাকলেও 25 কেজি করে ভিজিএফ চালের আওতায় রয়েছে 35,386 জন জেলে। তবে জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর চাল সঠিকভাবে বিতরণ করা হয় না। নদীতে যে মাছ পরে মালিকের দিয়া দোয়ানদারের দিয়ে আমরা কিছুই ঘরে নিতেই না। এই যে সরকার যে অনুদান দাম করে দেয় এটা আমরা কিছুই পাই না। বর্ষা শেষ করে দুলিয়া শেষ করে বর্ষাতে কিন্তু আমরা কাম জানি, এটা আমরা সাগরি ফুরিয়ে থাকি। 6 মাস জাল বাইসা করছি, এই বাজনিকা অভিযান দিছে, এখন আমরা অভিযানের জন্য তরে উঠতে গেছি, উঠটা জাল ফাল সিলাইতে আসি, 8-10 দিন লাগবে জাল সিলাইতে। জালটা সিলার পরে আমরা থাকার পর্ব বেকার। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, ইতিমধ্যেই 25 কেজি করে ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে। আগামী 12 অক্টোবরের মধ্যেই এই কার্যক্রম শেষ হবে। আমরা এই ভিজিএফ বিতরণের ক্ষেত্রে আমাদের যারা আছেন প্রশাসক, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান এবং ইউপি সচিব, তাদেরকে কঠোর নির্দেশনা আছে যেন প্রকৃত মৎস্যজীবী এই ভিজিএফ থেকে কোনোভাবেই বাদ না যায়। আমরা এটা কঠোরভাবে মনিটরিং করব। গত 3 অক্টোবর রাত 12টায় জারি হওয়া 22 দিনের এই নিষেধাজ্ঞা থাকবে 25 অক্টোবর রাত 12টা পর্যন্ত। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দেশের সীমান্তবর্তী উপজেলার জুড়ির পাহাড়ি অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে রসালো জাম্বুরার বাগান। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার জাম্বুরা এখন যাচ্ছে রাজধানী সহ দেশের নানা প্রান্তে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে উপজেলায় জাম্বুরার বাম্পার ফলন হয়েছে। এতে লাভবান হচ্ছেন কৃষকেরা। প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
মৌলভীবাজারের জুড়ি উপজেলার পাহাড়ি এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রসালো জাম্বুরা। সম্প্রতি উপজেলা কৃষি অফিস 12টি উন্নত জাতের জাম্বুরার সন্ধান পেয়েছে, যা কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। রসালো ও মিষ্টি স্বাদের কারণে দেশজুড়ে বাড়ছে এর কদর। আবহাওয়া অনুকূলে থাকায় এবার হয়েছে বাম্পার ফলন, ফলে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এখানকার কৃষকেরা। গোয়ালবাড়ি ইউনিয়নের রূপছড়া, লালছড়া, হায়াছড়া, শুকনাছড়া ও কচুরগুল গ্রামে 100-এরও বেশি জাম্বুরা বাগান রয়েছে। আমরা সময় মতো যদি কোনো সেচ দিতে পারি আর কি, জাম্বুরার ফসলটা খুবই ভালো। বাগানের দিয়ে আমরা কাজ করি, টেলা দিয়ে মাল নিই, মাজন হলে অনেক মাজন হল আছে, তারা দিয়ে আমরা পরিবার চলে, অনেকের পরিবার চলে। কৃষকরা বলছে স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন এসব জাম্বুরা যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। তবে জাম্বুরার ফলন ভালো হলেও রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে ভালো দাম পাচ্ছেন না তারা। 18-19 হাজার জাম্বুরা ধরে ঠিক, কিন্তু আমরা খরচ লাগি বেশি টাকা। রাস্তাঘাটের পরিস্থিতি খুবই বেশি খারাপ। জাম্বুরার বাগান দেখতে আসছেন অনেক পর্যটকও। তারা বলছেন প্রাকৃতিক পরিবেশে বেড়াতে এসে এখানকার মিষ্টি জাম্বুরা খেয়ে মুগ্ধ তারা। প্রতি বছরই আমি কম বেশি আসি, তো জাম্বুরার ফলন খুব ভালো হয়। পরিবার নিয়ে ঘুরতে আসছি এই জাম্বুরা বাগানে। জাম্বুরা অনেক মজা এবং সুস্বাদু। উপজেলা কৃষি অফিস জানায় বর্তমানে 66 হেক্টর জমিতে প্রতি বছর প্রায় 1200 মেট্রিক টন জাম্বুরা উৎপাদন হয়, যা দেশের বিভিন্ন এলাকায় পাইকারি হারে বিক্রি হচ্ছে। একেবারে প্রাকৃতিক পরিবেশে উৎপাদন হয়, কোনো রকম সার কীটনাশক ছাড়াই। এটি খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টি সম্পন্ন। স্থানীয় কৃষক, প্রশাসন ও পর্যটকদের দাবি, সরকারি সহায়তা আর পরিবহন সুবিধা বাড়লে জুড়ির জাম্বুরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দামে লেগেছে আগুন। বিশেষ করে আগাম শীতকালীন সবজির দাম বেড়েছে চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কাঁচামরিচের, যার কেজি প্রতি দাম এক সপ্তাহে প্রায় 100 টাকা বেড়েছে 320 টাকায়। শিমের দাম এক সপ্তাহে 150 টাকা থেকে 240 টাকায় উঠেছে। বাজারে বর্তমানে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে কাঁচা পেঁপে 20 থেকে 25 টাকা কেজি এবং কচুরমুখী 50 টাকা কেজি। তবে অন্যান্য সবজির মধ্যে শসা, মিষ্টি কুমড়া ও ধুন্দুল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে। এমন পরিস্থিতিতে অনেকেই ছোট করছেন তাদের বাজারের তালিকা। দর্শক, বাজার দর দিয়ে আমাদের সাথে যুক্ত আছেন কাঁচা বাজার থেকে সহকর্মী শিমুল খান। শিমুল, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি আমার কাছে জানতে চেয়েছেন কাঁচা বাজার, হ্যাঁ, কাঁচা বাজার যে পরিমাণের যে নাভিশ্বাস ওঠানো মূল্য বৃদ্ধি, তাতে করে যে সাধারণ মানুষরা রয়েছেন তারা যে অভিযোগটি করছেন ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে যে মূল্যবৃদ্ধির প্রতিযোগিতা, সেই মূল্যবৃদ্ধির প্রতিযোগিতায় সামিল হয়েছে। আমরা সেই চিত্র একটু দেখানোর চেষ্টা করবো। এখানে যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা বাজারে এসেছেন, বাজারে এসে তারা যে দিশেহারার মতো অবস্থা, অর্থাৎ প্রত্যেকটি সবজি কেজি প্রতি 30 থেকে 20 টাকা বা 35 টাকা বা 40 টাকা ক্রমাগত ভাবে বেড়েছে। একজন ক্রেতা রয়েছেন, তিনি বাজার করেন। একটু ভাই জানাবেন আসলে বাজারে কিরকম পরিস্থিতি, মূল্য বৃদ্ধি যে পরিমাণ পরিস্থিতি আমরা দেখছি, আপনি কি দেখছেন? বাজারে তো আসলে অস্থিরতা, হ্যাঁ, আমরা নিম্নবিত্ত লোক যারা চাকরি করে খাই তাদের আসলে আয়ের তুলনায় আসলে ব্যয়টা খুব বেড়ে যাচ্ছে। কারণ আমি দেখলাম যে রাতারাতি দাম বেড়ে যাচ্ছে। আমি গতদিন শুধু কাঁচামরিচ কিনতে যাই দেখছি যে গত বৃহস্পতিবারের কথা বলি, আগের দিন দেখলাম 1 পোয়া কাঁচামরিচের দাম 60 টাকা, শুক্রবারে শীতে 100 টাকা হয়ে গেছে। তো আজকে সেই মরিচ আবার সেই 50 টাকা পোয়া এসছে দেখলাম। তো এইসব অস্থিরতা। তো আমি কয়েকটা সবজি বাজারের দোকানদারদের সঙ্গে কথা বললাম, তো ওনারা বললো যে মিরপুরের যে কাঁচা বড় বাজার আছে ওই জায়গায় কিছু সিন্ডিকেট হয়ে গেছে। ওরা বললো নির্দিষ্ট একটা আড়তে ওই সবজিগুলোর নামে ওনার কাছ থেকে নিতে হবে। এই কারণে উনি চেষ্টা করলে ওই সিন্ডিকেট যে আছে উনি এক রাতে লাখ 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 টাকা ইনকাম করে যাচ্ছে। হ্যাঁ, এটা আমি কয়েকটা সবজি বাজারে যখন দাম অস্থিরতা দেখতেছি, আমি অনেকের সঙ্গে কথা বলছি, তো এই সিন্ডিকেট কারণে এটা হচ্ছে যে একটা দোকান থেকেই মালটা নিতে হবে আর কি। এতে করে সরকারের যারা অথরিটিরা রয়েছেন, দায়িত্বশীলরা, তারা দায়িত্ব পালন করছে কিনা আমার মনে হচ্ছে না। কারণ আমরা বাজারে দেখি বা সচরাচর দেখি, তো কোথাও ওরকম তদারকি আমরা বাজারে দেখছি না সরকারি পক্ষ থেকে। তো এই কারণে মনে হয় যে সরকারের দিক থেকে আরো তদারকি বাড়াতে হবে আর কি, আমার মনে হয় আর কি।
ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সাবরিনা একজন যারা ক্রেতা রয়েছেন তার কথা শুনছিলেন। আসলে যে সিন্ডিকেটের কথা তিনি বলছেন সেই সিন্ডিকেটের কথাই বারবারই তিনি উচ্চারণ করছেন। একটি নির্দিষ্ট আড়ত থেকে তাদেরকে ক্রয় করতে হবে এবং মাছ বাজারগুলোর ক্রমাগত মূল্য বৃদ্ধির যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় কিন্তু সামিল হয়েছে। আমরা মিরপুর বাজারে রয়েছি। আমরা একটু আরেকজনকার সাথে কথা বলবো, একজন যিনি এসেছেন বাজার করতে। ভাই একটু জানাবেন যে এই যে বাজারের যে পরিস্থিতি, ক্রমাগত মূল্য বৃদ্ধির প্রতিযোগিতায় সামিল হয়েছে ব্যবসায়ীরা, এটা আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে কিনা? হ্যাঁ, আমাদের আসলে এই বিষয়ে কি বলার আছে? আমরা বললেই লাভ কি আর না বলেই লাভ কি? আপনারা এটা নেবেন, এই পর্যন্তই শেষ। এটা নিয়ে আসলে আমাদের কোনো মন্তব্য করার কিছু নাই আমাদের। আর আপনার কাছে মূল্যবৃদ্ধি, এটা আমরা লাইভে রয়েছি, আমরা লাইভে, জি সেটা বুঝতে পারছি, এটা আমাদের জন্য মূল্যবৃদ্ধি অবশ্যই কষ্টকর। আমরা আরেকজনকার সাথে একটু কথা বলবো। ভাই দেখাচ্ছিলেন, একটু জানাবেন। কি জানাবো ভাইয়া, বাজারের অবস্থা কি দেখেন না, বাগুন 120 টাকা কেজি, তাহলে কি সিম 200 টাকা কেজি, তাহলে আসলে এই দায়টা কার? এই যে মূল্যবৃদ্ধির আরোই নাই। এখন কি করবো, দেশের পরিস্থিতি যেরকম অবস্থা সেই অবস্থা চলতেছে। এখন দেশ হইলে আমাদের মতো একটা গার্জেন লাগবে। এখন এই ভাসমান সরকারটা দেশ চলে না, বুঝলেন না? সরকার লাগবে, এখন যে আসুক সরকার লাগবে, সরকার ছাড়া এখন দেশ চলবে না, বুঝলেন না? ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শুনছিলেন কয়েকজন ক্রেতা রয়েছেন তাদের কথা শুনছিলেন এবং আমরা মাছ বাজারগুলোতে গিয়েছিলাম। মাছ বাজারগুলোতে যে মূল্য বৃদ্ধির প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা কিন্তু ক্রমাগতই বাড়ছে, অর্থাৎ বৃষ্টির অজুহাত দেখিয়ে সেই মাছগুলোর দাম বাড়ছে এবং সবজি সহ অন্যান্য যে সবজিগুলো রয়েছে, অর্থাৎ যে সাধারণ মানুষের যে প্রতিদিনের যে খাদ্যদ্রব্য তালিকায় রয়েছে সেই দ্রব্যমূল্যগুলো ক্রমাগতভাবেই বাড়ছে। এতে করে সরকারের যারা সংশ্লিষ্টরা রয়েছেন তাদেরকেই দুষছেন সাধারণ ক্রেতারা এবং ব্যবসায়ীরা বলছেন যে বৃষ্টির কারণে এমন সংকট দেখা দিয়েছে এই বাজারগুলোতে। সাবরিনা, এই ছিল আমার কাছ থেকে মিরপুর কাঁচা বাজার থেকে সর্বশেষ আপডেট। সাবরিনা। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শিমুল খান। এবারে গ্রাম বাংলার খবর। দিনাজপুরের ফুলবাড়িতে হঠাৎ করে ঘন কুয়াশার কারণে শীতের আগমন জানান দিচ্ছে। সকালে হঠাৎ করে ঘন কুয়াশা, শাহওয়াব শিশিরের বিন্দু বিন্দু কণা যেন শোভা পাচ্ছে এলাকায়। প্রকৃতি যেন নতুন রূপে রূপ ধারণ করেছে। আজ সকালে 25 ডিগ্রি তাপমাত্রা হলেও ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে থাকে। খুলনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার খুলনা শিল্পকলা একাডেমিতে এ মতামত সভা অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুকি আজম, উপদেষ্টা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, রেজওয়ানুর রহমান, মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। উক্ত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন মোহাম্মদ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক খুলনা। আর উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, ইউএনও, ডিআরআরও, পিআইও কর্মকর্তাগণ।